এরকম ঢাকের বাদ্যি শুনলে মনে হয় যেন দুর্গাপুজো এসেই গেছে। কিন্তু শরৎকাল এখন ঢের দেরি, সবে তো বসন্ত। বসন্তকালেও যে একটা দুর্গাপুজো হয় সেটা আমরা অনেকেই জানি। সেটাকে বাসন্তী পুজো বা আদি দুর্গাপুজো বলা হয়। অকালবোধন বা শরৎকালের দুর্গাপুজোর মতো খুব জাঁকজমক করে এই দুর্গাপুজো পালন করা না হলেও পশ্চিমবঙ্গের কিছু জায়গাতে এই দুর্গাপুজো কিন্তু খুব ধুমধাম করেই পালন করা হয়। তার মধ্যে একটা জায়গা হলো আমার নিজের জেলা অর্থাৎ হাওড়ার নলপুর এলাকা। সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী 4 দিন ধরে এখানে বাসন্তী পুজো খুব ধুমধাম করেই পালন করা হয়। এখানে গেলে কোনো অংশেই আপনারা বুঝতে পারবেন না যে এটা দুর্গাপুজো নয়, এটা বাসন্তী পুজো। একেবারে থিমের মাতৃপ্রতিমা এবং তার সাথে থিমের মণ্ডপ সব মিলিয়ে এটা দুর্গাপুজোকে সমানে সমানে টেক্কা দেওয়ারই মতো। আগের বছরেও আপনাদের নলপুরের বাসন্তী পুজোর ভিডিও দেখিয়েছিলাম, এবছরও তাই একটা ভিডিও গাইড নিয়ে চলে আসলাম। সবার প্রথমে বলে দিই নলপুর আপনারা কিভাবে পৌঁছবেন। নলপুর পৌঁছানোর জন্য সবচেয়ে সুবিধাজনক উপায় হলো ট্রেন। হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে অর্থাৎ সাউথ ইস্টার্ন লাইনের যে কোনো লোকাল ট্রেন বা যেমন মেদিনীপুর, পাঁশকুড়া বা মেচেদা লোকাল বা খড়গপুর লোকাল ধরে আপনাদের নলপুর স্টেশনে নামতে হবে। নলপুর স্টেশনে এই ট্রেনগুলো সাধারণত 3 বা 4 নম্বর প্ল্যাটফর্মে দেয়, তাই যে প্ল্যাটফর্মে দেবে সেদিক থেকে আপনাদের 4 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়েই বেরোতে হবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সাউথ ইস্টার্ন রেলওয়ের ট্রেন কিন্তু একেবারেই সময়ে চলে না, তাই যখন আপনারা এখানে আসবেন ঠাকুর দেখতে হাতে কিন্তু সময় নিয়ে আসবেন। 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে প্রথমেই পড়বে বাজার, আর বাজারটা পেরোলেই আপনারা উঠে যাবেন স্টেশন রোডে। আর স্টেশন রোড ধরে প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন নলপুরের প্রথম পূজা মণ্ডপ মনোহরপুর যুবগোষ্ঠীর পূজা মণ্ডপে। এখানকার এবছরের থিম ছিল 12 মাসে 13 পার্বণ। স্টেশন রোড ধরে হাঁটতে হাঁটতে বাঁ দিকেই দেখতে পাবেন আলোর গেট, সেখান দিয়ে প্রায় আপনাদের 5 মিনিট হাঁটতে হবে, তাহলেই আপনারা পূজা মণ্ডপে পৌঁছে যাবেন। আমাদের বাঙালিদের জীবনে পূজা পার্বণ বা উৎসবের কোনো শেষ নেই। পরপর কোনো না কোনো উৎসবে বা পূজা পার্বণের মধ্যে দিয়ে আমরা মেতে থাকি আনন্দে। দুর্গাপুজো, কালী পুজো হোক বা দোলযাত্রা কিংবা সরস্বতী পুজো, সবকিছু উৎসবকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটা অংশে খুব সুন্দরভাবে আলপনা আর কারুকার্য করা হয়েছে, যেটা দেখতে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। এই পূজা মণ্ডপটা বেশ কিছুটা সময় নিয়ে ঘুরে দেখুন। এখানের মাতৃপ্রতিমাও ছিল ভীষণই সুন্দর। একদিকে যেরকম ছিল থিমের মাতৃপ্রতিমা, আর একদিকে ছিল পুজো করার জন্য সাবেকি মাতৃপ্রতিমা। সব মিলিয়ে এই পূজা মণ্ডপটা ভীষণই সুন্দর একটা পূজা মণ্ডপ তৈরি করেছিলেন ওনারা। মণ্ডপের থিমের সাথে এখানকার মাতৃপ্রতিমা কিন্তু একেবারেই সামঞ্জস্যপূর্ণ হয়েছিল। মণ্ডপের বাইরের অংশেও এরকম রাধাকৃষ্ণের বিগ্রহ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। এই মণ্ডপ দর্শন করার পর আবার স্টেশন রোডে ফিরে আসুন, আর যেদিকে হাঁটছিলেন সেইভাবেই 5 থেকে 7 মিনিট হাঁটলে পৌঁছে যাবেন রঘুদেববাটি ইউথ ক্লাবের পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপটার একটা ল্যান্ডমার্ক হলো রঘুদেববাটি সাধারণের বিদ্যালয়ের ঠিক পাশের মাঠেই এই পুজোটা হয়। মণ্ডপের ভিতরের অংশে ওনারা সত্যিকারেরই একটা মেন্টাল হসপিটালের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন, যেটা খুব ভালোভাবেই ওনারা করতে পেরেছিলেন। তবে এই মণ্ডপের সবচেয়ে ভালো আমার যেটা লেগেছিল সেটা হলো এখানকার মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমা ছিল খুবই সুন্দর।
এই মণ্ডপের বাইরে এরকম খুব সুন্দর স্টেজ করা রয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। এবার এই মণ্ডপ থেকে বেরিয়ে আপনাদের ডান দিকে যেতে হবে। যে রাস্তা ধরে যাচ্ছিলেন ওই রাস্তা ধরেই কিছুটা যাওয়ার পর এরকম আলোর গেট দেখতে পাবেন ডান দিকের গলিতে। সেখান দিয়ে ঢুকে গেলেই একদম সামনেই পড়বে বালক সংঘের পূজা মণ্ডপ। এখানকার পূজা মণ্ডপে এবারে গ্রাম্য জনজীবনকে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামের বাড়ি এবং তার সাথে জড়িত থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে মণ্ডপটা সাজানো হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় ছিল এখানকার সাউন্ড এফেক্ট। মণ্ডপের ভিতরে প্রবেশ করার পর আপনারা পুরো একটা গ্রাম্য জীবনে হারিয়ে যাবেন। গ্রামে থাকা বিভিন্ন পশু পাখিদের আওয়াজ দিয়ে এই জায়গায় একটা দারুণ পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন। এখানকার পূজা মণ্ডপগুলোয় কিন্তু খুব একটা ভিড় হয় না, তাই আপনারা খুব ভালোভাবেই পূজা মণ্ডপগুলো দর্শন করতে পারবেন। তবে একটাই অনুরোধ, যখন আপনারা পূজা মণ্ডপগুলো দর্শন করবেন খুব সাবধানে করবেন, কারণ এগুলো খুবই অল্প জায়গার মধ্যে বানানো, আর কোনোভাবে যেন মণ্ডপের কোনো জিনিসপত্র আপনার জন্য নষ্ট না হয়ে যায়, তাই সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। এখানকার মাতৃ প্রতিমাও ছিল ভীষণই সুন্দর। বালক সংঘের মণ্ডপ দর্শন করে আর কিন্তু মেন রোডে ফিরবেন না। যে রাস্তা ধরে যাচ্ছিলেন ওই গলির রাস্তা ধরে এবার কিন্তু আপনাদের এগোতে হবে। কিছুটা দূর যাওয়ার পরে আপনারা পৌঁছে যাবেন গন্ধর্বপুর বারোয়ারিতলা সেবা সমিতির পূজা মণ্ডপে। এখানে ছোট্ট একটা পূজা মণ্ডপ ওনারা তৈরি করেছেন, কিন্তু পূজা মণ্ডপটা খুবই সুন্দর ছিল। আর সবচেয়ে বেশি যেটা সুন্দর ছিল সেটা হলো এখানকার মাতৃ প্রতিমা। তো চলুন মণ্ডপের ভিতরে গিয়ে মাতৃ প্রতিমা আপনাদের দর্শন করাই। এখানকার মাতৃ প্রতিমা তো আমার ভীষণই সুন্দর লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। বারোয়ারিতলার পূজা মণ্ডপ দেখে কিছুটা হাঁটলেই বাঁ দিকের গলিতে এরকম আলোর গেট আপনারা দেখতে পাবেন, যেটা দিয়ে ভেতরে আপনাদের প্রবেশ করতে হবে। এই আলো দেখতে দেখতে 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন গন্ধর্বপুর ব্রাহ্মণপাড়া যুবক বৃন্দের পূজা মণ্ডপে। এই পুজো কিন্তু প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। পুকুরের পাশে মণ্ডপটা হওয়ার দরুন পুকুরের জল এবং আলোকসজ্জার মাধ্যমে মণ্ডপটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এখানকার পূজা মণ্ডপে এবছর ভারতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করা হয়েছিল। ক্রিকেটের ইতিহাসে ভারতীয় দলের সাফল্য এবং তার সাথে জড়িত থাকা কিছু কিংবদন্তি মানুষজন, তাদেরকে নিয়েই এই পূজা মণ্ডপটা তৈরি হয়েছিল। 2011 কিংবা 1983 বিশ্বকাপ অথবা 2007 কিংবা কয়েকদিন আগে 2024 টি-20 বিশ্বকাপ, সবেরই একটা মুহূর্ত এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের ভিতরের অংশে মাতৃ প্রতিমাও ছিল ভীষণই সুন্দর। এই মণ্ডপ দর্শন করার পর গলির রাস্তা থেকে আবার মেন রাস্তায় ফিরে আসুন। সেই রাস্তা ধরে আর এক পা হাঁটলেই আবার বাঁদিকে আরেকটা গলি পড়বে। সেই গলি দিয়ে ভেতরে গেলেই আপনার আরেকটা খুবই সুন্দর পূজা মণ্ডপে পৌঁছে যাবেন। এটা ছিল আমরা কজন ক্লাবের পূজা মণ্ডপ। আমরা অনেকেই জানি যে বাসন্তী পুজোর অষ্টমীর দিন মা দুর্গার আর এক রূপ মা অন্নপূর্ণার পুজো করা হয়। এখানে এই পূজা মণ্ডপটা কিন্তু বাসন্তী পুজোর পূজা মণ্ডপ নয়, এটা হলো অন্নপূর্ণা পুজোর পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপে সমুদ্রের তলদেশকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেটা এক কথায় ছিল অনবদ্য। মণ্ডপের ভিতরে প্রবেশ করলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা রিয়েল ওয়ার্ল্ডে নেই। প্রত্যেকটা জিনিসই এত নিপুণভাবে তৈরি করা হয়েছে যেটা দেখতে কিন্তু আপনাদের অসাধারণ লাগবে। বিভিন্ন সামুদ্রিক জীব যেমন মাছ, অক্টোপাস বা স্টারফিশ বা সামুদ্রিক গাছপালা সবকিছুতেই একটা অসাধারণ লাইটের এফেক্ট দেওয়া হয়েছে, তাই পুরো পূজা মণ্ডপটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল।
এখানকার মাতৃ প্রতিমাও ছিল ভীষণই সুন্দর। বেশ কিছুটা সময় ধরে এই পূজা মণ্ডপ দর্শন করার পর আবার আপনাদের ওই যে রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম সেখানে ফিরে আসতে হবে। সেখান দিয়ে আর কিছুটা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন পরের আরেকটা পূজা মণ্ডপ, যেটা হলো হীরাপুর যুবগোষ্ঠীর পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপটা আগের বছরও আমার খুবই ভালো লেগেছিল, এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। ভীষণই সুন্দর কারুকার্যের মাধ্যমে পুরো পূজা মণ্ডপটা ওনারা ফুটিয়ে তুলেছেন। আদিবাসী জনজীবন এবং তার সাথে জড়িত থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে পুরো পূজা মণ্ডপটা সাজানো হয়েছে। এই পূজা মণ্ডপগুলো দেখতে দেখতে আপনাদের মনে হতেই পারে যে আপনারা কলকাতার দুর্গাপুজোর পূজা মণ্ডপ দেখছেন। মণ্ডপের প্রত্যেকটা অংশে এত নিপুণভাবে কারুকার্য করা হয়েছে যেটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। মণ্ডপটির বাইরের অংশের মতো ভিতরের অংশটাও ছিল ভীষণই সুন্দর। এবছর নলপুরের প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু ভীষণই ভালো হয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই কিন্তু সময় করে একবার নলপুর থেকে ঘুরে আসুন। 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে সমস্ত পূজা মণ্ডপগুলো আপনারা হেঁটে অনায়াসেই দেখতে পারবেন। আর যদি হেঁটে না দেখতে চান তাহলে স্টেশন থেকে টোটো ভাড়া করেও দেখতে পারেন। তবে আমি বলবো এই পূজা মণ্ডপগুলো হেঁটে দেখাই ভালো। এখানকার হীরাপুর যুবগোষ্ঠীর পূজা মণ্ডপের মাতৃ প্রতিমাও ছিল এক কথায় অসাধারণ। যুবগোষ্ঠীর পূজা মণ্ডপ দেখে বেরিয়ে আপনারা কিছু দূর হাঁটলেই দেখতে পাবেন রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু ডান দিকের রাস্তায় যাবেন না, ওখানেও একটা পূজা মণ্ডপ আছে যেটা আমরা পরে দেখব। আপনারা সোজা ওই রাস্তা ধরে সামনের দিকে আসলেই পৌঁছে যাবেন বুলেট সংঘের পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপটা আগের বছর অতটা ভালো করেনি, কিন্তু এবছর পূজা মণ্ডপটা খুবই ভালো করেছিল। কুলো, হাঁড়ি, শাঁখা পলা এই সমস্ত জিনিসপত্র দিয়ে মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছিল। আর ভিতরের অংশে মাদুরের ওপর এরকম সুন্দর চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর অনবদ্য ছিল এখানকারও মাতৃ প্রতিমা। বুলেট সংঘ দেখার পর ওই একই রাস্তা ধরে এগোতে থাকলে আপনারা এরকম গঙ্গার ধারে পৌঁছে যাবেন। এবার গঙ্গার ধার বরাবর হাঁটতে থাকলেই আপনারা পৌঁছে যাবেন চক শ্রীকৃষ্ণর পূজা মণ্ডপে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। গঙ্গার মনোরম হাওয়া আপনাদের হাঁটার ক্লান্তিটাকে লাঘব করে দেবে। চক শ্রীকৃষ্ণর পূজা মণ্ডপের বাইরে এরকম সুন্দর মেলাও বসে, তাই সেখানে আপনারা আপনাদের খাওয়া দাওয়া বা কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। এই পূজা মণ্ডপ এবছর তাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন করছে। মণ্ডপের বাইরের অংশটা যেরকম সুন্দর, ভিতরের অংশে মাতৃ প্রতিমা ছিল আরও ভীষণই সুন্দর। নলপুরের সমস্ত মাতৃ প্রতিমাগুলোই এবছর আমার খুবই ভালো লেগেছে, তবে এই মাতৃ প্রতিমাটা আমার যেন সবার থেকে সুন্দর লাগছিল। একটা খুবই সুন্দর গল্প যেন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একদিকে মা দুর্গা আসছেন নৌকায় ভেসে, আর একদিকে সাধুরা তাদের পুণ্য স্নান করতে গিয়ে যেন মায়েরই দর্শন পাচ্ছেন। এই পূজা মণ্ডপ দেখে বেরিয়ে গঙ্গার ধারে যে রাস্তা ধরে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু আর যাব না। একটা ক্লাব আছে দেখবেন, তার বাঁ দিকের রাস্তা দিয়ে আমরা হাঁটব। কিছুটা হাঁটলেই আমরা পৌঁছে যাব স্বেচ্ছাসেবী সোসাইটির পূজা মণ্ডপে। যখন এখানে পৌঁছলাম তখন এখানে সন্ধ্যা আরতি চলছিল, তাই কিছুক্ষণ সেই সন্ধ্যা আরতি উপভোগ করলাম। এরপর আবার এই একই রাস্তা ধরে হাঁটতে থাকলে আমরা পৌঁছে যাব পরবর্তী পূজা মণ্ডপ, অর্থাৎ জনকল্যাণ সংঘের পূজা মণ্ডপ। এখানে এক কাল্পনিক মন্দিরের আদলে পুরো পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর মণ্ডপের ভিতরের অংশে মাতৃ প্রতিমার রূপ আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে।
এই পূজা মণ্ডপই এখানকার শেষ পূজা মণ্ডপ। এবার এখান থেকে আপনারা হেঁটে বা টোটোয় করে স্টেশনে পৌঁছতে পারেন। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। যদি সময় পান একবার অবশ্যই নলপুরের এই বাসন্তী পুজো দর্শন করে আসুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে কাজে লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবেন না। এবার বাড়ি ফেরার পালা। নলপুর স্টেশনে এসে 1 বা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা হাওড়া যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। সেই ট্রেন ধরে আপনারা আপনাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন।